নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শেষ পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ ভারত বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ করতে চলেছে। বড় রকমের একটা কিন্তু পদক্ষেপ করতে চলেছে। আর সেই পদক্ষেপটা হচ্ছে যে আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে ভারতের হয়ে দূত হিসেবে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে যাচ্ছেন। বাংলাদেশে তিনি বৈঠক করতে যাচ্ছেন। বাংলাদেশে তিনি নরেন্দ্র মোদীর যে বার্তা, ভারতের যে বার্তা, সেই বার্তাটা নিয়ে সোমবার কিন্তু তিনি ঢাকা যাচ্ছেন। এবং যেটা খবর জানা যাচ্ছে যে তিনি শুধুমাত্র সেখানকার উচ্চ আধিকারিকদের সঙ্গেই নয়, মানে বাংলাদেশের উচ্চ আধিকারিকদের সঙ্গেই নয়, এমনকি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সেই মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তিনি দেখা করবেন। আর সেই তারিখটা হচ্ছে 9 ডিসেম্বর। সোমবার কিন্তু মোহাম্মদ ইউনূসকে একটা বড় রকমের বার্তা দেওয়ার জন্য মোদী সরকার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে বাংলাদেশে অর্থাৎ ঢাকাতে কিন্তু পাঠাচ্ছেন। আর এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ইউনূসের কিন্তু কোনো হুঁশ ফিরছে না। ইউনূস সরকারের কিন্তু কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যেভাবে বাংলাদেশে মৌলবাদী সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে, সেই মৌলবাদী সংগঠনগুলিকে আটকানোর জন্য কিন্তু ইউনূস সরকারের তরফে কোনো ধরনের পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না। উল্টে যেটা দেখা যাচ্ছে যে ইউনূস সরকারের লোকজন চীনের সঙ্গে দহরম মহরম বাড়াচ্ছে। এবং বাংলাদেশে যারা শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী, তারা তো একেবারে সরাসরি পাকিস্তানের সঙ্গে কথা বলতে শুরু করেছে। এবং এমনও খবর পাওয়া যাচ্ছে যে এরই মধ্যে নাকি পাকিস্তান থেকে বাংলাদেশ অস্ত্রশস্ত্র আমদানি করতে শুরু করেছে। এখন এই যে অস্ত্রশস্ত্র আমদানি করা খবরটা যদি সত্যি হয়, যতটুকু বাংলাদেশ থেকে খবর বেরিয়ে আসছে যে সেখানকার সেনাবাহিনী নাকি এরই মধ্যে বেশ কয়েকটি বৈঠক করে ফেলেছে যে ভারত যদি আক্রমণ করে তাহলে কি করে বাঁচা যাবে, কি করে পাল্টা ভারতকে শিক্ষা দেওয়া যায়, সেই জন্য নাকি বাংলাদেশের সেনাকর্তারা এরই মধ্যে বৈঠক করেছেন, গোপন বৈঠক। আর সেই সব গোপন বৈঠকের সূত্রেই যেটা খবর বেরিয়ে আসছে যে এরই মধ্যে পাকিস্তান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র বাংলাদেশ নাকি আমদানি করা শুরু করে দিয়েছে। এবং বাংলাদেশের লোকেরা মনে করছে যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান যেমন তাদের সঙ্গে থাকবে, তেমনি ভারতের এই মুহূর্তে সবথেকে বড় শত্রু চীন পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে। এরকমই কিন্তু একটা আশা বাংলাদেশিদের মনে জেগে উঠেছে এবং বাংলাদেশিরা কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশেরই একজন মৌলভী তিনি কিন্তু একেবারে আসল কথাটা বলে দিলেন যে ভাই, লাফালাফি করছো ভালো, কিন্তু গাছে চড়িয়ে দিয়ে যদি মইটা কেড়ে নেয় তখন কি হবে, তখন বাংলাদেশ কি করবে। এরকমই কিন্তু একটা সাবধান বাণী দিয়ে বাংলাদেশেরই এক মৌলবী, তার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু বাংলাদেশকে একেবারে, বাংলাদেশ মানে বাংলাদেশের সেই সব লোকজন যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লাফালাফি করছেন, যেই সব জামাতিরা, যেই সব মৌলবাদীরা ভারতের বিরুদ্ধে হাতিয়ার ধরার জন্য একেবারে উতলা হয়ে পড়েছেন, তাদের কিন্তু এই আফজল ভাই একেবারে গল্পের ছলে, গল্প একেবারে নিপাট সাধারণ একটা গল্পের ছলে পরিষ্কার যেটা বার্তা দিতে চেয়েছেন যে পরের ভরসায় কিন্তু লাফালাফি করলে অবস্থা খারাপ হতে পারে। পরের টাকায় বরের বাপ সাজতে গেলে কিন্তু অবস্থা খারাপ হতে পারে। কেননা আমেরিকার কথায় লাফালাফি করতে গিয়ে ইউক্রেন কিন্তু আজকে পড়ে পড়ে রাশিয়ার কাছে মার খাচ্ছে, লাথি খাচ্ছে। আর তাই ভাবতে হবে যে গাছে চড়া ভালো, কিন্তু কারো মইয়ে করে গাছে চড়ে তারপরে যদি মইটা কেউ টেনে নেয়, মইটা যদি পরে কেউ কেড়ে নেয়, তাহলে কিন্তু গাছে চড়েই দিন কাটাতে হবে, গাছ থেকে আর কিন্তু নামা হবে না। এবং সবথেকে বন্ধুরা যেটা ভালো লাগলো যে একজন বাংলাদেশের মৌলবীও কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে শত্রুতা করলে, ভারতের সঙ্গে লড়াইয়ের জন্য লাফালাফি করলে, লড়াই করলে ভবিষ্যতে বাংলাদেশের কি অবস্থা হতে পারে, ভবিষ্যতে বাংলাদেশের কি দুর্দশা হতে পারে। সবথেকে যেটা হাসির কথা যে পাকিস্তান এতদিন পরের মইয়ের ভরসায় গাছে চড়ে আজকে গাছ থেকে নামতে পারছে না, সেই পাকিস্তানকেই এখন বাংলাদেশের ইউনূস সরকার একেবারে আব্বা আব্বা বলে কিন্তু একেবারে জড়িয়ে ধরেছে। আর যে চীনের ভরসায় পাকিস্তান একসময় ভারতে গাজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখেছিল, সেই পাকিস্তানকে কিন্তু আজকে চীন উঠতে বসতে লাথি মারছে। তারপরেও কিন্তু বাংলাদেশিদের চোখ খুলছে না, হুঁশ ফিরছে না, ঘুম কিন্তু ভাঙছে না। আর সেই ঘুম ভাঙানোরই কিন্তু এদিন এই মৌলভী সাহেবকে চেষ্টা করতে দেখা গেল।
সত্যি কথা বলতে এই মৌলবীর উপরে কিন্তু শ্রদ্ধা বেড়ে গেল, কেননা অন্তত তিনি পরের ভরসায় লড়াইয়ের কথাটা ভাবছেন না। তিনি হয়তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন বটে, কিন্তু তিনি যে প্রকৃত শিক্ষিত সেটা কিন্তু তার কথাবার্তায় একেবারে বুঝিয়ে দিয়েছেন। আর বাংলাদেশিদের হুঁশ ফেরাতে তিনি ঠিক কী গল্প বলেছেন বন্ধুরা দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাছে তুলে মই কেড়ে নিলে পরিবেশ পরিস্থিতি কেমন হবে যদি সে গাছ থেকে নামতে না পারে? সাগরের বউকে সাগর ভীষণ ভালোবাসে। সাগর একদিন দুপুরে বাসায় খাইতে গেলে সাগরের বউ বলল, জানো, প্রতিবেশী কলিমের বউ আর তার সাঙ্গপাঙ্গরা সবসময় আমার নামে নিন্দা করে, কুৎসা রটনা করে, আর আমাকে হেনস্থা করার ষড়যন্ত্র করে। আমাকে অনেক কিছু দেওয়ার নাম করি কোনো কিছু দেয় না, বরঞ্চ লোকের সাথে আরও গল্প করে করে বেড়ায়, আমার কাছ থেকে আরও বেশি ফায়দা নেয়, ইত্যাদি ইত্যাদি। সাগর তখন তার স্ত্রীকে বলল, তুমিও তো কম করো না, তুমিও তো দেখি প্রায় তার নামে নিন্দা করো, আজে বাজে কথা বলো, তুমিও তো কম ষড়যন্ত্র করো না। তো বলছে, দেখো, তুমি আমার আসলে ভালোবাসো না, আমার ভালো দেখতে পারো না, আমি যা করি সব বৈধ, আর ওরা দেখিস ওরা যা করে সব অবৈধ। যদিও সাগর বোঝে যে যে ভুল করে সে বোঝে না, কিন্তু সংসার করতে হলে তাকে বোঝাতে গেলে সে উল্টো আমার উপর খেপে দিয়ে আমার সংসার ছেড়ে চলে যাবে, এরকম প্ল্যান প্রোগ্রাম করে। ওদের মতো ওরকম অবৈধ কোনো কিছু করি না। সাগর তার বউকে বলল, আমরা কিন্তু ওদের সাথে পেরে উঠবো না, দেখো ওদের শক্তি সামর্থ্য, ওদের যা কিছু আছে, ওদের সাথে কিন্তু আমাদের পেরে ওঠা সম্ভব নয়, আমরা নুন আনতে পান্তা ফুরাই, আমাদের এই অবস্থা। আমরা কিন্তু আমাদের লোকবল নেই, আমাদের কিন্তু শক্তি সামর্থ্য নেই, আমরা কিন্তু পেরে উঠবো না। সাগর বলল, সাগরের বউ তখন বলছে, আমাকে সাহায্য করার জন্য অমুক তো অমুকের বউ, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের জামাতা, ওরা সব রেডি। শুধুমাত্র কি তারা লোকজন দিয়ে রেডি না, তারা আমাদের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র বা প্রয়োজনীয় যে মারামারি করার যে সামগ্রী আছে সেগুলো দিতেও রেডি। তারা আমরা একবার বলবো, আমার ডাকে মনে করেন ওরা চলে আসবে। সাগর ভাবল, বউ যখন তলে তলে প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন যাক বাদাই। পরে ওদের পা যাবে তো, বলছে, সাগর বলছে, তা তুমি যে বলছো ওদের পরে পাবো তো, নাহলে পরবর্তীতে কিন্তু বিপদে পড়বো। তুমি আমার পলিসি সম্পর্কে জানো, আমি দীর্ঘদিন পরিকল্পনা করতেছি, ওরা আমাকে সাহায্য করবে না, ওরা আমার কী পরিমাণ ভালোবাসে জানো, আমার কতটা ভালো চাই, ওরা চায় আমি স্বাধীনভাবে থাকি, আমি আমার ওই প্রতিবেশীর সাথে কোনো ঝুটঝামেলা না করি, ওরা চায় আমি একদম মানে স্বাধীনতা, সেই স্বাধীনতা বা ভালোবাসাটা সেই পুরোটাই ভোগ করি। ওরা সাহায্য করবে না মানে ওরাও তো চায়, ওরাও তো অজ্জালে অতিষ্ঠ, ওকে তো হেনস্থা সকলে করতে চায়। সাগরের বউ বলল, কি বলো, প্রয়োজনে তারা সর্বস্ব দেবে। এ কথা শুনে সাগর লাফালাফি করা শুরু করলো এবং বলল, চলো আজ তাদের পরস্পর করে ফেলবো, হয় মারবো নয় মরবো, কিন্তু ওর আর গোলামি দাসত্ব আর করবো না, ওর যে হুজুর করে চলতাম ওটা আর করবো না, হয় মরবো না হলে মারবো, আর ওদের আধিপত্য মেনে নেব না। সাগর যখন বাদিয়ে দিল ঝামেলা, তখন তার স্ত্রী বলল, তুমি চালাতে থাকো, আমি ওদের ডেকে নিয়ে আসি এবং যা যা দরকার সেসব সামগ্রীও নিয়ে আসি। বউ একথা বলে সবাইকে ডাকতে গেল, একজন করে এক অজুহাত বাহানা দিয়ে কেটে পড়ল। ওদিকে বউ কোনো উপায় না পেয়ে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলো। কিছুক্ষণ পর সাগর বেদম পিটানি খেয়ে তারপরে বাড়ি আসলো। তার বউ কান্নাকাটি করে আর বলে, সব শালা বেঈমান, সব শালা বেঈমান, আমাদের গাছে তুলে এভাবে মই কেড়ে নিল, ছিলাম ভালো ছিলাম ওদের পামে পড়ে, আজ আমাদের কি হলো? তুমি অপমান অপদস্থ হলে, পাশাপাশি ওদের নিকটতে যে সাহায্য সহযোগিতা পাইতাম তাও হারালাম। কি এক অশান্তি, আগে যদি জানতাম এই বেঈমানগুলো গাছে তুলে মই কেড়ে নেবে তাহলে এ কাজ আমি করতাম না। তো এই জন্য কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বউয়ের কথা শুনে
পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করে যুদ্ধে নামলে ছিলাম শান্তিতে ছিলাম, বেশি স্বাধীনতা ভোগ করতে যে সাগরের মতন প্যাদানি খাওয়ার মতো সিচুয়েশন যাতে করে কোনো দেশে না হয়। বিশ্বের অনেক রাষ্ট্র আমরা দেখি, যে রাষ্ট্রগুলোর বড় বড় রাষ্ট্র বলে আমরা আছি তো, আমরা হলো পৃথিবীর মোড়ল রাষ্ট্র, আমরা আমাদের উপরে ছড়ি ঘুরায় আমাদেরকে দমন করে রাখে, এমন কেউ আছে নাকি? কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু মোড়ল রাষ্ট্রের যুদ্ধ জাহাজ পর্যন্ত অন্যরা বিধ্বংস করে দিচ্ছে এবং শত শত হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রতিনিয়ত মানে অস্ত্র শস্ত্র দিয়ে বোম মেরে, পারমাণবিক বোমা মেরে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে। তার নিজের ইউক্রেন তার একটা জ্বলন্ত প্রমাণ যে ইউক্রেন, দেখছেন যে ইউক্রেন তো ছোটো একটা রাষ্ট্র, তারা মানে রাশিয়ার সাথে বাঁধিয়ে দিল, রাশিয়ার সাথে বাঁধিয়ে দিয়ে বললো আমরা আছি তো, তলে তলে তোমাদেরকে যত সাহায্য সহযোগিতা করতে সব আমরা করব। পরবর্তীতে দেখেন ইউক্রেন কিন্তু শেষ হয়ে গেল। এরপরে ইসরায়েল, ফিলিস্তিনি, এদের যে অবস্থা বিশ্বে, এখন মনে করেন এটাকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ লাগার একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম বুঝে করা কাজ ভালো। ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে বেশি স্বাধীনতা ভোগ করতে যে মানুষ নিজের সক্ষমতা সম্পর্কে, নিজের যোগ্যতা সম্পর্কে আগে বুঝতে হবে যে আমার দৌড় কত দূর, আমি কত কিলোমিটার দৌড়াতে পারি, আমার ওয়েট কতটুকু আমি বহন করতে পারি। অনেকে অনেক কিছু দিতে চায়, কিন্তু দেখবেন বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনি কারো কাছ থেকে কোনো কিছু পাবেন না, আর পাইলেও সেটা অল্প পরিমাণ, যেটা দিয়ে জীবন চালানো শুধু কঠিন নয়, কঠিনতর।